চলো, তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো, আজকে টপিকটা থাকছে আমাদের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতি। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। যেমন কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হলো সিটেট, এখান থেকে একটা প্রশ্ন ছিল, আমি সেটা দেখিয়ে দেবো। চলো দেখো, তাহলে প্রথমে যেটা বলছে যে পরিবেশ শিক্ষা নীতি কাকে বলা হয়। বলছে পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখা এবং পরিবেশের সমস্ত জীবের বসবাসের উপযোগী রাখা, পরিবেশ উপকরণগুলি থেকে ক্ষতির হাত থেকে বিরত রাখার জন্য যে নীতিগুলো আমরা গ্রহণ করি সেটাকে বলছে পরিবেশের নীতি। অর্থাৎ মেন কথা হচ্ছে পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে রাখার জন্য আমরা যে সমস্ত নীতি বা যে সমস্ত নিয়ম কানুন মেনে চলি সেগুলোকে আমরা কি বলবো, পরিবেশ শিক্ষার নীতি। বলছে 1970 সালে প্রথম 1970 সালে প্রথম আর্থ ডেতে, ভালো করে মাথায় রাখবে, 1970 সালে প্রথম আর্থ ডেতে র্যাচেল কার্সেন তোমাদের 2023 সালে প্রশ্ন এসেছিল। র্যাচেল কার্সেন ইনভায়রনমেন্ট ইথিক্স কথাটি প্রচলন করেছেন। আর ইনভায়রনমেন্টাল ইথিক্স কথাটির মানে কি? ইনভায়রনমেন্টাল ইথিক্স কথাটির মানে হচ্ছে পরিবেশ শিক্ষার নীতি। বোঝা গেল? তাহলে পরিবেশ শিক্ষা নীতি কথাটি প্রথম কে ব্যবহার করেছেন, সেটা আনসার হবে তোমাদের র্যাচেল কার্সেন। কোন অধিবেশনে? সেটা আর্থ ডে। কবে করেছে? 1970 সালে। বলছে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত নীতিগুলিকে কার্যকারী করার জন্য বিভিন্ন সংস্থা গড়ে উঠেছিল, সেই সংস্থাগুলো সম্পর্কে আমরা এবার জানবো। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে ফুল ফর্ম পরীক্ষা আসতে পারে, জেডএসআই ফুল ফর্ম কি হবে? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। হেডকোয়ার্টার কলকাতা। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 জুলাই 1916 সাল। 2 নম্বর বলছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে হয়েছিল? দেখতে পাচ্ছি 13 ফেব্রুয়ারি 1980 সাল। হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। ফুল ফর্ম কি বিএসআই? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কলকাতা, ঠিক আছে, মাথায় থাকে যেন। আর যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে, তাহলে কি হবে বলো তো আনসার? কেউ বলো, মেসেজে লেখো বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে। বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে বলো, দেখে পারে। আর না, কলকাতা না, হাওড়া। বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়াতে, ঠিক আছে। আর বোটানিক্যাল গার্ডেনে ওই যে তোমার একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, মানে বট গাছ রয়েছে, ঠিক আছে, অনেক দিনের পুরনো গাছটা। নেক্সট নেক্সট বলছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে তৈরি হয়েছে? যেটাকে বলা হয় গঙ্গা, মানে সেন্ট্রাল গঙ্গা অথরিটি, 1985 সাল, ঠিক আছে। সেন্ট্রাল ফরেস্ট কমিশন হয়েছে 1965 সালে। সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন হয়েছে 1965 সালে। স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ফুল ফর্মটা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, তৈরি হয়েছে কবে? 1974 সালে, ঠিক আছে। আরেকটা মাথায় রাখবে, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড কবে হয়েছিল? সেটা হয়েছিল 1985 সালে। কার আন্ডারে হয়েছিল? সেটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট দেখো, 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়েছিল? 1945 সালে। কি জন্য করা হয়েছিল? এখানে বিভিন্ন পরিবেশ সম্পর্কিত সমস্যার সমাধান করার জন্য। জাতীয় স্তরে পরিবেশ দূষণ ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য সংবিধানে 1976 সালে দুটি ধারা যোগ হয়েছে, 48 এ এবং 51 এজি। এইখান থেকে তোমাদের সিটেটের পরীক্ষার প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এবার টেটের পরীক্ষা ছিল সিটেট 2024 সালে যে টেট পরীক্ষাটা হলো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল, বোঝা গেল। আর এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল তোমার উত্তরাখণ্ড। এই কিছুদিন আগে উত্তরাখণ্ডে পরীক্ষা হলো। উত্তরাখণ্ডে একজন আমার স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছিল, নামটা আমার মনে পড়ছে না, তাদেরও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল উত্তরাখণ্ডে। দেখো কি বলা হয়েছে, 48 এতে কি বলা হয়েছে, ধারা মানে আর্টিকেল 48 এতে বলা হয়েছে, এই অনুযায়ী রাজ্য সরকারগুলি পরিবেশকে উন্নত ও সুরক্ষিত রাখার চেষ্টা করবে এবং দেশের প্রয়োজনে বন ও বন্য প্রাণী রক্ষা করবে।
এটা হচ্ছে 48 এ। ভারতীয় সংবিধানে 48 এতে কি বলা হয়েছে যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো অবশ্যই পরিবেশকে সংরক্ষণ ও উন্নত করার চেষ্টা করবে। আর 51 এতে কি বলা হয়েছে, 51 এ ধারা অনুযায়ী বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ উন্নত এবং সুরক্ষিত করা প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য। এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল, এই পরীক্ষা প্রশ্নটা এসেছিল কোথাও উত্তরাখণ্ড, কিছুদিন আগে উত্তরাখণ্ডের পরীক্ষা হলো 2 মাস আগে। এই পরীক্ষা মানে এই লাইনটা পরীক্ষা তুলে দিয়েছিল যে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে ভারতের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য হচ্ছে পরিবেশকে সংরক্ষণ করা। তাহলে আনসার হতো কি আর্টিকেল 51 এ জি। তারপর দেখো আর্টিকেল 21 এ বলা হয়েছে কি এই ধারা অনুযায়ী বাস্তু সংস্থানের সাম্যতা বজায় রাখতে হবে এবং মুক্ত পরিবেশ জনগণের মৌলিক অধিকার। এটাও কিন্তু আর্টিকেল 21 এর এতে বলা হয়েছে। এই ধারা লঙ্ঘন করলে 226 এবং 32 অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথা দুটো কিন্তু ভালো করে মাথায় রাখবে। বোঝা গেল? এই 32টা কি, 32টা হচ্ছে কি সুপ্রিম কোর্টের আওতায় চলে আসবে, আর 226টা হচ্ছে হাইকোর্টের আওতায় চলে আসবে। কেন বলতো? কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। যদি কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটস মানে লঙ্ঘন ঘটে তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী তার ব্যবস্থা নেবে, আর হাইকোর্ট 226 অনুযায়ী তার ব্যবস্থা নেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার তোমাদেরকে এগুলো একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ বিদ্যা, ভালো করে মুখস্থ হবে। ওকে ওকে, ঠিক আছে। দেখো এখানে এগুলো ভালো করে মুখস্থ করবে কি, জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন হচ্ছে 1981 সাল। কলকারখানা সম্পর্কিত আইন 1948। খাদ্য ভেজাল সম্পর্কিত আইন 1954। কীটনাশক আইন ছিল 1968, ঠিক আছে। ভারতীয় বনভূমি বিষয়ক আইন 1927। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 ও অরণ্য সংরক্ষণ আইন 1980। বন্যপ্রাণী, এটা সংরক্ষণ হবে, ঠিক আছে, এটা সংরক্ষণ, এখানে ভুল আছে। বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধনী আইন 1991। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড 1974, মানে সেন্ট্রাল পলিউশন বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে হয়েছে? 1974। স্টেট মানে পলিউশন কন্ট্রোল বোর্ড কবে হয়েছে? 1974। পরিবেশ সুরক্ষা আইন হচ্ছে 1986। জাতিসংঘের মানুষ পরিবেশ সম্পর্কিত অধিবেশন গঠিত হয় 1972 সালে। পরিবেশ সুরক্ষা আইন কার্যকারী হয় 19 নভেম্বর 1968 সাল, সরি 86 সাল। স্বচ্ছ ভারত অভিযান চালু হয়েছিল 2 অক্টোবর 2014 সালে। এই প্রকল্পটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতীয় বাসীদেরকে প্রতি বছর 100 ঘন্টা ব্যয় করার অনুরোধ জানিয়েছিলেন। ভারতীয় বন্যপ্রাণী দিবস কবে, সরি, ভারতীয় বন্যপ্রাণী পরিষদ বা ভারতীয় বন্যপ্রাণী বোর্ড কবে গঠিত হয়েছে? 1952 সাল। ভারতীয় সংবিধান আর্টিকেল 252 নাম্বার ধারা অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি লিপিবদ্ধ করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, অরণ্য সংরক্ষণ আইন 1980। 1988 সালে এই আইনটি সংশোধন করা হয়। এই আইন অনুযায়ী রাজ্য সরকার কোন বনভূমি ব্যবহার করতে ইচ্ছুক হলে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি নিতে হবে, এটা বলা হয়েছে। তাহলে অরণ্য সংরক্ষণ আইন কবে হয়েছিল? 1980 সালে। আর 1988 সালে এই আইনটি সংশোধন করা হয় এবং বলা হয়েছে যদি কোনো বনভূমি রাজ্য সরকার ব্যবহার করতে চায় অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। একদম ইনফরমেশন বেস, ঠিক আছে, একদম ডেটাবেস পড়াশোনা, এটা মুখস্থ করতে হবে, একদম অন্ধের মতো মুখস্থ করবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন হয়েছিল 1981। এই আইনটি কার্যকারী হয় ভারতীয় সংবিধান 252 আর্টিকেলে, 252 আর্টিকেলে। পরীক্ষায় অপশনে থাকবে এরকম তোমাদের আর্টিকেল 252 বি নাম্বার, আর্টিকেল 252 এ, অপশন সি, আর্টিকেল 252 2, এরকম অপশন থাকবে। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার বি হবে অ্যান্সার, গুলিয়ে ফেলবে না। দেখো
ভারতীয় কীটনাশক আইন 1968 কার্যকরী হয়েছিল 1971 সালে। পারমাণবিক শক্তি আইন হচ্ছে 1962 সালে। খাদ্য ভেজাল আইন 1954। এই আইনটি পুনরায় 1968 সালে 68 গোলমাল পাকিয়ে যাচ্ছে, ঠিক আছে, 1986 সালে সংশোধিত হয়। আর মোটর ভেহিকল আইন কবে পাস হয়েছিল? 1900 সালে। এখানে একটু ভুল আছে টাইপিংটা, এই জায়গাটা ভুল আছে, আমি পরে তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। থামো, ওটা পরে মনে হয় অ্যাড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। আর বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23শে মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় 18 এপ্রিল। বসুন্ধরা দিবস পালন করা হয় 22 এপ্রিল। রেড ক্রস ডে পালন করা হয় 8ই মে। এগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এগুলো যতগুলো পড়াচ্ছি ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করবেই, ভালো করে মুখস্থ করবে। আর যারা টেট দিবে তারাও তো পড়বে ভালো করে। তামাক বিরোধী দিবস হচ্ছে 31শে মে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব সাক্ষরতা দিবস 28 সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস 16 সেপ্টেম্বর। বিশ্ব প্রাণী বিকাশ দিবস 8ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। শিশু দিবস 14 নভেম্বর। 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে। 23শে ডিসেম্বর হচ্ছে কিষাণ দিবস বা কৃষক দিবস, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার চলেছি ফুল ফর্ম। এবার দেখো, এবার চলে আসি আমরা কি ফুল ফর্মের দিকে। ফুল ফর্ম কি বলছে দেখো, ইআইএ ফুল ফর্ম ভালো করে মুখস্থ করবে, অনেকবার পরীক্ষা আসে, ইন্টারভিউ জিজ্ঞাসা করে। ইআইএ ফুল ফর্ম কি? এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, ঠিক আছে। কবে প্রবর্তন করা হয়? 1978 সালে। এডস এর ফুল ফর্ম আছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বিওডির ফুল ফর্ম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিএফসির ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন। সিআইটিএস এর ফুল ফর্ম হচ্ছে কি? কনভেনশন 1, এটা কনভেনশন 1 হবে। কনভেনশন 1 ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জার স্পেস বা স্পেসিস। সিওডির ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আর সিপিসিবির ফুল ফর্ম হচ্ছে কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ডিও হচ্ছে ডিসলভ অক্সিজেন। এগুলো সব তোমাদের জলদূষণে পড়িয়েছি, এগুলো জলদূষণ চ্যাপ্টারে পড়া, ঠিক আছে, ওর ডিটেলস পড়ানো আছে। তারপর ডিডির ফুল ফর্ম পরীক্ষা আছে, খুব পরীক্ষা আছে। ডিডিটি এর ফুল ফর্ম আসছে অনেকবার, কি হবে? ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। আর ইআইএস এর ফুল ফর্ম এনভায়রনমেন্ট ইনফরমেশন সিস্টেম। এফ এর ফুল ফর্ম হচ্ছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ম্যাপ পরীক্ষা আসে, ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। IUCN হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স। প্যানের ফুল ফর্ম পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ইউএনইপির ফুল ফর্ম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। WHO এর ফুল ফর্ম হচ্ছে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WWFI এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। 1986 সালে সুপ্রিম কোর্ট নিজ নিজ হাইকোর্টকে গ্রিন বেঞ্চ গঠন করার অনুমতি দেয় এবং পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য। ইপি এর ফুল ফর্ম হচ্ছে কি? এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি। ওকে, এখানে আরেকটা পিডিএফ আছে, এটা একই জিনিস আছে, হয়তো কিছু এখানে এক্সট্রা আছে। যেমন দেখো, যেটা তোমাদের মোটর ভেহিকল আইন, যেটা এখানে দেওয়া আছে, মোটর ভেহিকল আইন হচ্ছে 1988 সাল, ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়ে রাখবেন, তাহলে হয়ে যাবে তোমাদের। একই জিনিস এখানে ডবল ডবল কে দেওয়া আছে, পড়ে নিবে। আর একটা জিনিস দেখো, গ্রিন বেলটা কি? গ্রিন বেলটা পড়ে নাও।
বলছে পরিবেশ দূষণের মাত্রা কমাবার জন্য রাস্তার দুপাশে সবুজ উদ্ভিদ লাগানোর প্রক্রিয়াকে কি বলা হয়? গ্রিন বেল্ট। তাহলে গ্রিন বেল্টটা কি? গ্রিন বেল্টটা হচ্ছে পরিবেশ দূষণ কমানোর জন্য, চারিদিক সবুজ করার জন্য রাস্তার দুপাশে যে সবুজ উদ্ভিদ লাগানোর কথা বলা হয়েছে সেটাকে বলা হয় গ্রিন বেল্ট। আর এই তো পড়ালাম তোমাদের গ্রিন বেঞ্চ কি হচ্ছে, কবে হয়েছে? 1986 সাল। এটা মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? যদি কারো কিছু বলার থেকে একটু শুনে নি তোমাদের মতামতটা, তারপরে স্টার্ট করবো। আর যেহেতু আমাদের দেখো কোর্স প্রায় শেষের দিকে, 31 তারিখ পর্যন্ত তোমাদের লাইভ ক্লাস করাবো, ফ্রি ক্লাস, তারপরে আর কোনো ক্লাস থাকবে না। আবার নতুন করে তোমাদের ব্যাচ স্টার্ট হবে। তো তোমরা যদি কেউ ক্লাসে আমাদের অ্যাডমিশন নিতে চাও, তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবে। আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি, ইন্টারভিউ সমস্ত কোর্সই চলছে। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো, প্রাইমারি আপার প্রাইমারির জন্য আলাদা করে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, একই সঙ্গে তোমরা পড়তে পারবে। তো যারা কিন্তু ক্লাস করতে চাইছো আগামী দিনের জন্য, তোমরা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবে, 9647300217। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আদার স্টেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর ক্লাসের জন্য তোমাদেরকে বলা হয়েছে বারবার যে তোমরা অনেকে ক্লাসে জয়েন করতে পারছো না ট্রিটমেন্টে, তো ট্রিটমেন্ট অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। তোমাদের যে ট্রিটমেন্ট অ্যাপটা ছিল ওটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে ট্রিটমেন্ট কানেক্টেড যে ক্লাসরুম ওটাকে আপডেট করে নিও, তাহলে দেখবে ক্লাসে জয়েন করতে পারবে, ঠিক আছে? এবার তোমাদের একটু কথা, সাউন্ড কম আসছে। সাউন্ড কেন কম আসবে? আচ্ছা, সাউন্ড কি কম পাচ্ছ শুনতে? বলো, সাউন্ড কি কম পাচ্ছ শুনতে? কেউ রেসপন্স করতো? তোমাদের মাইক অন করেছি, বলো। বলো। আজকে যেটা পড়ালাম তোমাদের সমস্ত কিছু থিওরি বেস, এখানে বোঝার কিছু নেই, একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাই একদম রিডিং পড়িয়ে চলে গেলাম, মুখস্থ করবে। বলো, আর এখান থেকে যদি কারো কিছু বলার থেকে বলো, তারপরে এমসি করাবো। কারণ এখানে বোঝানোর কিচ্ছু নেই, ঠিক আছে? বোঝানোর কিচ্ছু নেই, একদম ডেটাবেস এটা টপিকটা। আরে ওটা ক্লাসের পরে, ক্লাসের মধ্যে না, রেকর্ড হচ্ছে ক্লাস। চলো, তাহলে আমরা আবার ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? এবার কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? ঝটপট আনসার করে ফেলবে একদম। মাইক্রোফোন অন করবে না সবাই, সবাই মেসেজ আনসার করবে। চলো, ফার্স্ট কোশ্চেন, ইনভায়রনমেন্টাল পারসেপশন। ইনভায়রনমেন্টাল পারসেপশন মানে পরিবেশ সম্পর্কে বোঝা, বুঝতে পেরেছো? পরিবেশ সম্পর্কে অনুধাবন করা বলতে কি বোঝায়? পরিবেশে বসবাসকারী মানুষের পরিবেশ সম্পর্কে ধারণা। 2 নম্বর বলছে প্রকৃতির বিভিন্ন জৈব অজৈব উপাদান, প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সুসম্পর্ক বা সম্পর্ক, পরিবেশ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আনসার করো, চট জলদি সবাই আনসার করো, দ্রুত আনসার করবে। যারা ট্রিটমেন্টে ক্লাস করছো তারা আনসার করো, যারা ট্রিটমেন্টে ক্লাস করছো তারাও আনসার করো। বিশ্বজিৎ, বুনাই, গৌরব, তোমরা আনসার করো। শামীম আনসার করো। যারা ট্রিটমেন্ট থেকে ক্লাস করছো প্রত্যেকে আনসার করো। দেখো, তাহলে এখানে বলছে পরিবেশ সম্পর্কে বোঝা। পরিবেশ সম্পর্কে বোঝা মানে কি? মানে মানে পারসেপশন মানে কি? কোনো কিছুকে অনুধাবন করা, কোনো কিছুকে বোঝা।
বলছে পরিবেশে বসবাসকারী মানুষের পরিবেশ সম্পর্কে ধারণা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। পরিবেশে বসবাসকারী মানুষের পরিবেশ সম্পর্কে ধারণা, অর্থাৎ আমি যখন পরিবেশ সম্পর্কে বুঝবো, পরিবেশ সম্পর্কে জানবো, পরিবেশ কি বলতে চাইছে সমস্ত যখন আমি বুঝতে পারবো, সেটাকে বলছে এনভায়রনমেন্টাল পারসেপশন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গির অন্তর্গত নয়? মানে জিনিসটা বোঝো, নিচের কোনটি পরিবেশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গির মধ্যে নয়? মানব কেন্দ্রিক মানে কি? যেখানে মানুষকে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবেশের উপরে মানুষের প্রভাব। 2 নম্বর হচ্ছে জীবন কেন্দ্রিক, মানে বেঁচে থাকার জন্য যে পরিবেশের যে প্রভাব সেটা। আর বাস্তু কেন্দ্রিক মানে বাস্তুতন্ত্রের উপরে যে প্রভাব। আর রাজনৈতিক। কি হবে অ্যান্সার? তাহলে নিচের কোনটি পরিবেশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গির অন্তর্গত নয়? কি হবে অ্যান্সার? নাম শুনে বুঝতে গেছে, খুবই সহজ প্রশ্ন, তাড়াতাড়ি করে ফেলো। একদমই সঠিক আনসার। এটা সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। চলো নেক্সট কোশ্চেন। বলছে রাষ্ট্রসংঘ কত সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, মানে ইউএনইপি ফুল ফর্মটা ভালো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মুখস্থ করবে ফুল ফর্ম। ইউএনইপি ফুল ফর্ম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম না, এখানে পরীক্ষায় কিন্তু এনভায়রনমেন্টাল এল যুক্ত করে দিবে, তো ভুল করে করবে না। তাহলে কি হবে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করবে না। পরীক্ষা এরকম অপশন থাকবে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এরকমও থাকবে অপশনে, ভুল করবে না কিন্তু। বলো তিনের ট্রান্সফার করো। ইউএনপি কবে হয়েছে এতক্ষণ বলে দিলাম, দেখি কার মনে আছে দেখি। তিনেরটা বলো, আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার সি, 1972 সালে। তাহলে মানে ইউএনইপি কবে তৈরি হয়েছে? ইউএনইপি তৈরি হয়েছে 1972 সালে। বোঝা গেল? আর ইউএন এর হেডকোয়ার্টার কি বলতো? এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার রয়েছে নারোবি, নাইরোবি। প্রশ্নটা আছে অবশ্যই করাবো, তবে একবার বলে দিই তোমাদের, নাইরোবি। ওকে, নাইরোবিতে রয়েছে, আর একটা রয়েছে কেনিয়া। নাইরোবি এবং কেনিয়া, বোঝা গেল এর হেডকোয়ার্টার। তারপরে ইউএনইপির সদর দপ্তর কোথায় রয়েছে? প্রশ্ন চলে এসছে, করে ফেলো। ফ্রান্সের ফন্টেন ব্লিউতে, কেনিয়া নাইরোবিতে, ইউএস এর ক্যালিফোর্নিয়াতে, আর ফ্রান্সের প্যারিসে। আনসার করে ফেলো। এই মাত্র আনসার বলে দিচ্ছি, প্রত্যেকে সঠিক হওয়া চাই। এভরিবডি মাস্ট বি কারেক্টেড, প্রত্যেককে কারেক্টেড হতে হবে, কারোর জন্য ভুল না হয়, প্রত্যেকে সঠিক আনসার করো। একদম গুড, একদম সঠিক আনসার সবার, সবার ঠিক হয়েছে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সবার সঠিক অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। বলছে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ, পরিবেশের স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আজকে পড়াইনি, কিন্তু অন্য ক্লাসে এগুলো পড়িয়েছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি এগুলো কিন্তু পড়ানো আছে তোমাদের, ঠিক আছে, ক্লাসে পড়ানো আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে পড়ানো আছে তোমাদের। ইউএনইপি, সিআইটিএস, আইইউসিএন আর ডাব্লিউডব্লিউএফ। আনসার করো। আনসার করো। এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, ইউএনইপি এখানে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? ইউএনইপি।
ইপি। নেক্সট, ইউএনইপির প্রধান কার্যালয় কোথায়? ইউএনইপির প্রধান কার্যালয় হেগ, প্যারিস, জেনেভা ও প্যারিস, দুবাই, সিঙ্গাপুর। কি হবে অ্যান্সার? 6টা। প্রশ্ন নাম্বার দিয়ে আনসার করবে, প্রশ্ন নাম্বার দিয়ে আনসার করো, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, সবাই প্রশ্নের নাম্বার দিয়ে আনসার করো। অপশন নাম্বার বি। ঠিক আছে, ইউএনইপির প্রধান কার্যালয় রয়েছে কোথায়? প্যারিসে। এটা মাথায় রেখো। 7 নাম্বারটা, ইউএনইপি সম্পাদক হিসাবে সম্মেলনটি আয়োজন করেনি কোন পরিবেশগত? মানে বলতে চাইছে যে ইউএনইপি কোনটি আয়োজন করেনি, মানে ইউএনইপির আন্ডারে কোন সম্মেলনটি হয়নি? জোন সেক্রেটারিয়েট, মন্ট্রিল প্রোটোকল, গ্রিন বেঞ্চ, স্টকহোম কনভেনশন। খুবই সহজ, এটা খুবই সহজ আনসার। এটা মনে হচ্ছে কঠিন কিন্তু সহজ। ইউএনইপির আন্ডারে কোনটা হয়নি বলো? আরে বাবা, সাথেটা যদি ভুল করো তাহলে কি করে হবে? একটু বুদ্ধি খাটালেই তো আনসার হয়ে যায়, একটু বুদ্ধি খাটালেই তো আনসার হয়ে যায়। এই দেখো সবাই ভুল করে, হাই রে কপাল। এতক্ষণ ধরে পড়ালাম তোমাদেরকে যে গ্রিন বেঞ্চ সুপ্রিম কোর্টের আওতায় হয়েছিল, গ্রিন বেঞ্চ সুপ্রিম কোর্ট করেছিল, তাহলে ইউএনইপি কবে করলো? একটু বুদ্ধি তো কাজে লাগাও, বোকার মতো আনসার করে চলে যাচ্ছ। কিছুক্ষণ আগেই তো বললাম যে গ্রিন বেঞ্চ করেছিল সুপ্রিম কোর্ট, ওরা কোর্ট করেছে। আর ইউএনইপি তো একটা বাইরের সংস্থা। পরীক্ষার সময় অন্ধের মতো আনসার করলে হবে না, চোখ কান মুখ খোলা রাখতে হবে, বুঝেছো? পরীক্ষার সময় চোখ কান মুখ খোলা রাখতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, জেনারেল নলেজটা কাজে লাগাতে হবে, নালে হবে না। এখনকার দিনে বুঝতে পেরেছো প্রশ্নপত্র কেমন টাফ হচ্ছে? এটা সঠিক আনসার অপশন নাম্বার সি। চলো, কোন পরিবেশ সম্মেলনের পর বিশ্বের বিভিন্ন দেশগুলি ক্ষতিকারক গ্যাসগুলি নির্গমনে বেশ সতর্কতা অবলম্বন করে? বলো, মানে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের কথা বলছে, বলো। তাহলে গ্রিন হাউস গ্যাস নিয়ে কোন কমিটি গঠন করা হয়েছিল? বলে দিলাম, বলে দিলাম, বলো। গ্রিন হাউস গ্যাস নিয়ে কোন কমিটি গঠন করা হয়েছিল? চলো আনসার করো, আনসার করো। মন্ট্রিল প্রোটোকল, একদম ঠিক বলেছো, অপশন নাম্বার এ মন্ট্রিল প্রোটোকল। তো তোমাদের কাছে প্রশ্ন থাকলো, মন্ট্রিল প্রোটোকল কি নিয়ে আলোচনা করে? মাথায় রাখবে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস মানে ক্ষতিকারক গ্যাসগুলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আর মেনলি যেটা ফোকাস করে কি, এটা মেনলি যেটা ফোকাস করে তোমার সেটা হচ্ছে কি, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে। আর পরীক্ষার প্রশ্ন আসে 1987 সালে, 1987 সালে এটা হয়েছিল, এটা কিন্তু পরীক্ষা আছে। মন্ট্রিল প্রোটোকলের প্রধান আলোচ্য বিষয় কি ছিল? মন্ট্রিল প্রোটোকলের প্রধান আলোচ্য বিষয় ওজোন স্তরে ধ্বংস ক্ষয়ের কারণ উন্মোচন করা, বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রকোপ কমানো, ওপরের দুটি আর কোনোটা নয়। নয় আনসার করো। মন্ট্রিল প্রোটোকল, দেখবে
তোমাদের প্রিপারেশন এবার বুঝবো কতটা ভালো। 9টা দেখি কার কতটা সঠিক হয়। দেখি তোমাদের, দেখি কত তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো। শুধু বারবার বলছো স্যার টেট হবে না, টেট হবে না। দেখছি তোমাদের টেটের প্রিপারেশন কেমন, দেখছি তোমাদের টেটের প্রিপারেশন কেমন এবার। তোমাদের যদি প্রিপারেশন এমনটা হয় তাহলে টেট পাস করবে কি করে? এত সহজ জানা কোশ্চেন যদি ভুল করো, কমন প্রশ্ন ভুল করছো, তাহলে কি করে পাস করবে? শুধু টেট পরীক্ষা দিলেই হবে না, পড়াশোনার লেভেলটা বাড়াও। একটা কথা মাথায় রাখবে, বইগুলোকে এমন ভাবে পড়ো, পিডিএফ গুলোকে এমন ভাবে পড়ো যে পরীক্ষায় প্রশ্ন আসলে পিডিএফটার কোন পেজে তোমার এই প্রশ্নটা আছে চোখে ভাসে। মনে করতে হবে না, যেন চোখে ভাসে। সঠিক আনসার অপশন নাম্বার এ। মন্ট্রিয়াল প্রোটোকল ছিল ওজোন স্তরের ধ্বংস ক্ষয়ের কারণ নিয়ে আলোচনা করে। আর এই যে কার্বন ডাই অক্সাইড, এটা ছিল তোমার কি বলতো, কিয়োটো প্রোটোকল। এটা ছিল কিয়োটো প্রোটোকল, মনে থাকবে। যখন কার্বন ডাই অক্সাইড নিয়ে কথা বলবে সেটা হবে কিয়োটো প্রোটোকল, আর যখন ওজোন স্তর ধ্বংস নিয়ে কথা বলবে সেটা হবে মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল 1987 সালে, আর কিয়োটো প্রোটোকল হয়েছিল কবে? 1997 সালে। বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু গুলিয়ে ফেলো না এগুলো। নিয়োগ হবে, নিয়োগ হবে, নিয়োগ হবে, আফরোজ নিয়োগ হবে। ধৈর্য রাখতে হবে, বারবার বলছি ধৈর্য রাখো। আর শুধুমাত্র একটা পরীক্ষার জন্য বসে থেকো না, পড়ো। অন্যান্য পরীক্ষার জন্য পড়ো। আমি তো বারবার করে বলছি, যারা মেয়েরা আছো, যারা এখনো বিয়ে করোনি, মানে আনম্যারিড, তারা অবশ্যই এএনএম কোর্সের জন্য পড়ো। অন্তত একটা চাকরি পাবা ভবিষ্যৎ, মানে আগামী দিনে, আগামী দিনে অন্তত একটা চাকরি পাবা। শুধু টেটের আশায় বসে থেকো না। এই হাজার হাজার ছেলে মেয়ে কোয়ালিফাই করছে, 10,000 12,000 ভ্যাকান্সি, চাকরি পাওয়া খুব মুশকিল। এএনএম এর জন্য ভালো করে পড়ো, 2 বছর ট্রেনিং করবা, শিওর চাকরি পেয়ে যাবা মেয়েরা। চলো নেক্সট দেখো, রেড ডাটা বুক কোন সংস্থা দ্বারা পরিচালিত, মানে পরিচিত পায়? রেড ডাটা বুক কে প্রকাশ করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আছে। সিআইটিএস, বিইউএনইপি, আইইউসিএন, ইউএনডিপি। আনসার করো। খুবই ভালো প্রশ্ন এটা। রেড ডাটা বুক কে প্রকাশ করে? সঠিক আনসার আইইউসিএন, ঠিক আছে, আইইউসিএন। চলো নেক্সট দেখো, নিচের কোন জোড়াটি সঠিক? ভালো করে দেখবে, নিচের কোন জোড়াটি সঠিক, ফুল ফর্ম। আনসার করো, ভালো করে পড়ো, তারপর আনসার করবে নিজেরা। নিচের কোন জোড়াটি সঠিক? প্রত্যেক আনসার করো, কি হবে আনসার? তাহলে কোনটা সঠিক হবে? এটা সঠিক হবে আইইউসিএন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দা প্রোটেকশন নেচার।
দেখো এই জায়গাটা ভালো করে দেখো, তাহলে কি হবে, বলছে নিচের কোনজন সঠিক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 11টা সব মিলিয়ে নাও, হচ্ছে সবার। ওকে, আর এখানে আরেকটা হবে কি, এটা হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, এটা হবে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, ঠিক আছে, সঠিক আনসার হবে কি, অপশন নাম্বার ডি হবে কিন্তু এখানে সঠিক আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, এটা আনসার করো, WWF এর পুরো নাম কি? চলো আনসার করো, WWF এর ফুল ফর্ম। একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বলছে কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের লোগোতে কোন প্রাণীর ছবি আছে? আনসার করো। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের লোগোতে কোন প্রাণীর চিত্র রয়েছে বা ছবি আছে? বাঘ, চিতা, পান্ডা এবং তুষার চিতা। আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার সি, পান্ডা, ঠিক আছে, অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখো, নেক্সট, কোন সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি এবং তাদের বাসস্থানকে সংরক্ষণ করা? 14টা। কোন সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি এবং তাদের বাসস্থানকে সংরক্ষণ করা? সঠিক আনসার অপশন নাম্বার বি, WWF, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংক্রান্ত ব্যবসা বন্ধ করতে 1973 সালে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? WWF, CEESP, তারপর হচ্ছে CITES আর ইউনেস্কো। আনসার করো। 1973 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে CITES, ঠিক আছে, CITES, এটা মাথায় রাখতে হবে। ফুল ফর্ম গুলো ভালো করে মুখস্থ করবে, বারবার বলছি। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 16টা। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, 1945 সালে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট, ইউনেস্কোর 1970 সালে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো কি? ইউনেস্কো 1970 সালে পরিবেশ মানে সংরক্ষণের জন্য কোন পদক্ষেপটি নিয়েছিল? দেখো ভালো করে পড়ো, ভালো করে দেখো, একটা পরিবেশ সম্পর্কিত রয়েছে, বাকিগুলো কিন্তু পরিবেশ সম্পর্কিত নয়, সেটা আনসার হবে। 16টা আনসার করো, 16টা। আরে বাবা, 16টা এ হবে, একটু বুঝে তো আনসার করো। পম্পা, দিলরুবা, একটু বুঝে আনসার করো।
ফাও মানে কি? ফাও মানে যে ফুড এন্ড এগ্রিকালচার, যেখানে খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু পরিবেশ সংরক্ষণ মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হবে? এটা হবে না। এটা ম্যাপ হবে, ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। নাম শুনে তো বুঝতে পারছি আমরা, তাই কি না? ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এগুলো একটু ঠিক করে করো। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা জীববৈচিত্র্য ও জিন পুল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইউনেস্কো, সিআইটিএস, ইউএনইপি আর ডব্লিউএইচও। আনসার করো কি হবে? তাহলে এখানে সঠিক আনসার হবে কি? ইউনেস্কো। তাহলে ইউনেস্কো হবে সঠিক আনসার। মানে অ্যাকচুয়ালি কি জানো তো, এই ধরনের প্রশ্নগুলো না খুবই কনফিউশন মূলক। এই ধরনের প্রশ্নগুলো খুবই কনফিউশন। বলছে কোন সংস্থা জীববৈচিত্র্য জিন পুল সংরক্ষণ। আচ্ছা, ইউনেস্কো যেমন করে, এও তো আলোচনা করে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। আবার ইউএনপি এও তো আলোচনা করে। এরা সবাই তো সঠিক, কিন্তু কেন ইউনেস্কো আনসার নিয়েছে? তো তোমাদেরকে ইউনেস্কো করতে হবে। এগুলো পরীক্ষা দেওয়া মানে কি বলতো? সমস্যা পাকানো আর কেস হওয়া। মানে এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে আর কেস হবে। আর বাকিরা কি বলেনি? অবশ্যই ওরাও বলেছে। এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে। বলছে ইউনেস্কো সহযোগিতায় বর্তমানে ভারতে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এইটা ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। এখানে কোন রকম কেস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে বর্তমানে ভারতের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কটি আছে বলো? আঠারোটা। 18টা ডি। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি হবে? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ফেলো। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা হবে? পিডিএফ দেওয়া আছে কিন্তু তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের, পিডিএফ দেওয়া আছে, পড়বে ভালো করে, ঠিক আছে? সালগুলো পড়বে, কবে কোনটা হয়েছিল। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? বলো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি হবে? নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হবে নীলগিরি। সালটা কি ছিল বলো? সালটা ছিল 1986 সাল, তাই না? সালটা ছিল 1986 সাল, 1986 সাল। মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? এই বায়োস্ফিয়ার রিজার্ভ কে প্রতিষ্ঠিত করে? পরীক্ষা যদি আসে কি হবে? ইউনেস্কো। কে যে? ইউনেস্কো। ঠিক আছে, মাথায় রাখবে, ইউনেস্কো। 1972 সালে স্টকহোমে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক আয়োজিত মানব পরিবেশ সম্মেলনে ভারতের কোন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন? মানে হিউম্যান যে তোমার যে অধিকার, হিউম্যান রাইটস এর, তো একটা সম্মেলন করা হয়েছিল 1972 সালে স্টকহোমে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী আর শ্রীমতী ইন্দিরা গান্ধী। এগুলো অন্য চ্যাপ্টারে ক্লাস করানো আছে তোমাদের। এটা সঠিক আনসার অপশন নাম্বার ডি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত নীতি ও তার প্রয়োগের উপরে জোর দেওয়া হয়েছিল? মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবেশের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল? এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, চতুর্থ। ঠিক আছে, তো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট দেখো, কোন মন্ত্রক পরিবেশ সংরক্ষণ, পরিবেশের ওপরে মানবিক কার্যের প্রভাব মূল্যায়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঠিক রূপায়ণের দেখভাল করে থাকে? ভালো করে দেখো প্রশ্ন কি বলছে। কোন মন্ত্রক পরিবেশ সংরক্ষণ, পরিবেশের ওপরে মানুষের কার্যকারী প্রভাব এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঠিক রূপায়ণের দেখভাল করে থাকে? কি হবে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, তারপর বলছে কি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার রিসার্চ, মিনিস্ট্রি অফ ওয়াটার অ্যান্ড ওয়াটার রিসোর্স আর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কি হবে অ্যান্সার?
চলো আনসার করো 21-এরটা। আনসার করো তাড়াতাড়ি, আনসার করো 21-এরটা কি হবে আনসার, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, সবাই চেষ্টা করো। কোথায় গেলে সবাই, আনসার করো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ গুড। 21-এটা কি হবে আনসার, অপশন নাম্বার এ ইনভার। প্রশ্নের মধ্যে লেখা আছে রে বাবা, প্রশ্নের মধ্যে লেখা আছে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ, তাহলে কে আলোচনা করবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আলোচনা করবে। এত সহজ প্রশ্ন তবুও যদি ভুল করো তাহলে কি করে হবে বলো, এত সহজ প্রশ্ন যদি ভুল করো আনসার তাহলে কি করে হবে। পম্পাকে অনেক বেশি পড়তে হবে, পম্পা, আর দিলরুবাকে অনেক বেশি পড়তে হবে। পম্পা এবং দিলরুবাকে তোমাদের অনেক ভুল হচ্ছে, ঠিক আছে পম্পা, ভালো করে পড়তে হবে। 22 নম্বরটা, পরিবেশ ও বন দপ্তর মন্ত্রকটির উপদেষ্টা মন্ডলীর সর্বোচ্চ স্থানে কে থাকে। পরিবেশ ও বন দপ্তর মন্ডল মানে মন্ত্রকের উপদেষ্টার সর্বোচ্চ স্তরে কে থাকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের কেউ নয়। কি হবে আনসার? কি হবে আনসার, প্রধানমন্ত্রী হবে আনসার, ঠিক আছে প্রধানমন্ত্রী। চলো নেক্সট দেখো, বলছে কোনটি পরিবেশ ও বন দপ্তর মন্ত্রকের অধীনস্থ নয়। বলছে কোনটা পরিবেশ এবং বন দপ্তর মন্ত্রকের অধীনে নাই। বলছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, গঙ্গা প্রজেক্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। কি হবে অ্যান্সার? চল তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 22-টা সি হবে অ্যান্সার। কি হবে সি, কারণটা কি, সরি সি না, সি না, বি হবে অ্যান্সার। 22-টা বি হবে অ্যান্সার, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। এটা কার আওতায় আছে, এটা আছে তোমার যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আছে এটা। আর বাকি যেগুলো সব কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের আওতায় আছে, ঠিক আছে। চলো, জলদূষণ প্রতিরোধ আইন কবে হয়েছিল। জলদূষণ প্রতিরোধ আইন বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয়েছিল, আনসার করো। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে হয়েছিল? 24-এর আনসার করো তাড়াতাড়ি। সঠিক আনসার অপশন নাম্বার বি, 1974 সাল, তাই তো, 1974। নেক্সট দেখো, নেক্সট বলছে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা আমরা এনওসি বলি, তাই না, অনেক সময় চাকরি যখন আমরা ভেরিফিকেশন করি তখন এনওসি নিতে হয়। যদি আমি অন্য কোনো চাকরি করি তাহলে সেখান থেকে এনওসি নিতে হয়। তো এনওসি সংগ্রহ করা বাধ্যতামূলক কোনটির ক্ষেত্রে। বলছে কোনটার ক্ষেত্রে এনওসি গ্রহণ করা বাধ্যতামূলক, বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে, কোন শিল্প সংস্থা নির্দিষ্ট অঞ্চলে শিল্প স্থাপন করতে গেলে, ওপরে দুটি আর কোনোটাই নয়, প্রত্যেকটা। তাহলে এনওসি নিতে বাধ্যতামূলক, সেটা যে অপশন নাম্বার বি, বহুতল বাড়ি, বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিন্তু এনওসি আমাদের দরকার। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সরি, বহুতল বাড়ি না, তোমার শিল্প কলকারখানা, শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমার কিন্তু এনওসি দরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
26 নাম্বারটা, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে হয়েছিল? এটা সঠিক আনসার কি হবে? 1974 সাল। ঠিক আছে, 1974 সাল হবে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো আনসার করো। কত সালে কলকাতা হাইকোর্ট গ্রিন বেঞ্চ গঠিত হয়েছিল? গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়েছিল? আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার সি, 1986 সাল। ঠিক আছে, এর আগের একটা প্রশ্ন তোমাদের করালাম, এখানে একটু এটা ঠিক করে নিও। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও তো। এটা আমি একটু দেখলাম, যেটা বইয়ে আনসার দেওয়া ছিল সেটা কিন্তু অপশন নাম্বার বি, কিন্তু আমি একটু আমার একটু সন্দেহ হলো হয়তো বইয়ে ভুল আছে। আমি একটু গুগল করে দেখে নিলাম, কিন্তু বহুতল বাড়ি নির্মাণ করতে গেলেও কিন্তু এনওসি লাগবে। অপশন নাম্বার সি কারেক্ট করবে। ঠিক আছে, আমি এটা গুগলে দেখে নিলাম, এখানে কিন্তু অপশন নাম্বার দুটোই করবে, মানে বহুতল বাড়ি করতে গেলেও লাগবে, আর শিল্প কলকারখানা গড়ে তুলতে গেলেও লাগবে। পরিবেশ বিষয়ক মামলাগুলিকে দ্রুত নিষ্পত্তি ও পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণ সুনিশ্চিত করা, এটি কার সাথে জড়িত এবং তার একমাত্র কাজ কি? আনসার করো। মামলা বলেছে, তার মানে বুঝতে পেরেছো পরিবেশ বিষয়ক মামলা আছে। পরিবেশ বিষয়ক মামলা বলে দিলাম, আনসারটা ক্লু করে দিলাম। এবার সঠিক করবে, আর ভুল করবে না কিন্তু। 28টা ভুল করবে না এবার। একদম সঠিক, অপশন নাম্বার বি, গ্রিন বেঞ্চ। ঠিক আছে, কারণ এটা কোর্টের বিষয়। নেক্সট কোশ্চিন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র পরিবেশ সংরক্ষণ ও তার উৎকর্ষ সাধন এবং একই সঙ্গে দেশের অরণ্য বন্যপ্রাণীর নিরাপদ রক্ষণের জন্য যথাসাধ্য প্রয়াস চালাবে? আর্টিকেল 51 এ, আর্টিকেল 49, আর্টিকেল 51, আর্টিকেল 48 এ। কি হবে অ্যান্সার? প্রত্যেক চেষ্টা করো। কিছুক্ষণ আগে ক্লাস করলাম, বলো। কিছুক্ষণ আগে ক্লাস করলাম, এরে বাবা, ভুল করলে হবে? এত ভুল করলে হবে? 48-এর ডি, 48, সরি, 48-এর এ হবে আনসার। ঠিক আছে, 48-এর এ, কিছুক্ষণ আগেই তো ক্লাস করলাম। চলো 30 নাম্বারটা, অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? 1927, 1980, তারপরে বলা হয়েছে 1972, 1988। আনসার করো। অরণ্য সংরক্ষণ আইন।
কি হবে 1980 সালে, ঠিক আছে। 1980 সালে অরণ্য সংরক্ষণ আইন ছিল। তো আবারও বলে দিচ্ছি তোমাদের, আজকে আমি তোমাদের ফ্রি ক্লাস করালাম একটা চ্যাপ্টার। তো তোমরা আমাদের জানুয়ারি থেকে কিন্তু নতুন কোর্স আবার চালু হচ্ছে। তো প্রাইমারি, আপার প্রাইমারি, ইন্টারভিউ সমস্ত কোর্সই চালু হচ্ছে। তো তোমরা কিন্তু যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো, রেগুলার ক্লাস, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, রেগুলার এমসিকিউ সমস্ত কিছু থাকছে। তো তোমরা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো, অবশ্যই এই নাম্বারটিতে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও, তাহলে কিন্তু আরো ডিটেলস তোমরা জানতে পারবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকছে। আরো প্রচুর এমসিকিউ রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে। এগুলো তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে মক টেস্ট আকারে। ঠিক আছে, এগুলো গ্রুপে দিয়ে দেবো, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্রচুর আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা হয়, দেখো প্রচুর আছে।